আমার স্বামী যখন পাশের গ্রামের মহিলার সাথে অনৈতিক কার্যকলাপ করতে গিয়ে ধরা পড়ল, সেদিনই এমন সব ঘটনা জানতে পারলাম, যা শুনে আমার মাথা রীতিমতো চক্কর দিচ্ছিল। ওই মহিলাকে নাকি উনি ১-২ হাজার টাকার দামের টাচফোন কিনে দিয়েছে, অথচ আমাদের বাড়িতে একটা বাটনওয়ালা সেট। ওই মহিলাকে নিয়ে উনি নাকি প্রায়ই ঘুরতে যায়, অথচ আমি তার স্ত্রী হওয়া সত্ত্বেও আমাদের বৈবাহিক সম্পর্কের ১১০ বছরেও কোথাও ঘুরতে যাইনি। তবু আমার স্বামীর সন্দেহজনক কোনো কিছুই আমার দৃষ্টিগোচর হয়নি। ২-১ বার ফোন আসলেও আমি তা অন্য চোখে দেখিনি, কারণ আমার স্বামীর প্রতি আমার অগাধ বিশ্বাস আর ভালোবাসা নামক বিষয়টি ছিল। উনিও কখনো ভালোবাসার কোনো কমতি রাখেননি আমার সংসারে। তার এই ঘটনার পর আমি প্রায় বোবা হয়ে গিয়েছিলাম। আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে, তাকে নিয়ে আমি কার কাছে দাঁড়াবো? শুনলাম গ্রামবাসী নাকি তাদের বিয়ে পড়িয়ে দেবে। আমি আমার স্বামীর ভাগ তো কাউকে দিতে চাইনি, তাহলে এমন কেন হলো? সতীনের ঘর করাটা কোনো দিনই আমি পারবো না। বিয়ে পড়িয়ে তাদের সম্পর্কটাকে জায়েজ করে দিয়েছেন গ্রামবাসী। বাড়িতে বউ নিয়ে এসেই মহিলা আমার পায়ে পড়ে গেল কাঁদতে কাঁদতে। বলল, বুবু, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আপনার পায়ে আমাকে একটু ঠাঁই দিন। মহিলার কথা শুনে রীতিমতো আমি চমকে গেলাম। আমার স্বামীও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দাওয়ার বাইরে, অনেক লোকের সমাগম। আমি কেঁদে ফেললাম সবার সামনে। কোনো ঝামেলা না করে আমার সাজিয়ে রাখা ঘরটাতে ওদের জায়গা করে দিলাম। সন্তানদের নিয়ে আমি থাকতে শুরু করলাম আরেকটা ঘরে। প্রায়ই আমি ওদের হাসি মশকরার আওয়াজ শুনি। আস্তে আস্তে আমার প্রতি আমার স্বামীর ভালোবাসা কমতে লাগলো। একদিন নির্জনে তাকে ডেকে বললাম, আমি আপনাদের সুখে ঘরে কাটা হয়ে থাকতে চাই না, আমি চলে যাব। আমার কথায় খানিকটু অবাক হয় রাসেল, মানে আমার স্বামী। তোমার তো এখানে কোনো অসুবিধা হচ্ছে না মায়া, তারপরেও কেন? আমি মাথা নিচু করে বললাম, আমাকে আটকাবেন দয়া করে, আমি আমার ভালোবাসাটুকু নিয়েই চলে যাব। তুমি কি আমার উপর রাগ করেছ মায়া? আমি কেমনে জানি ফেঁসে গেছি, বুঝতেই পারিনি। আপনি আরও অনেক কিছুই জানতে পারবেন। আপনি ভালো থাকবেন, এটাই আমি চাই। বিভিন্ন কথা দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করলেও আমি আমার কথায় প্রতি অনড় ছিলাম। সেদিন তাকে শেষ কথা বলেছিলাম যে আমি আপনাকে তালাক দিব না, শুধু আপনার থেকে দূরে চলে যাব। আর দয়া করে আমার ২ পৃথিবীকে আমার কাছে চাইবেন না কখনো। মনে পড়লে আসবেন, নিষেধ থাকল না। ২টো সন্তানের অন্তত একজনকে চেয়েছিলেন তিনি, কিন্তু আমার সন্তানকে তাদের সৎমায়ের কাছে মানুষ করার মতো অবস্থায় রাখতে চাইনি। হয়তো তারা এখানে ভালো থাকবে, কিন্তু মায়ের পাবে না। বাবা হয়তো ২ দিন ভালোভাবে কাছে টানলেও পরে মহব্বত কমে যাবে। আমার সতীন আমার কাণ্ড দেখে মনে মনে খুশি হয়েছিল, রাজার সাথে রাজত্ব পেল বলে, কিন্তু মিথ্যা কান্না করার ভান করল সে। আমার গলা ধরে বলল, বুবু, আপনি যাবেন না, দয়া করে আমার জন্য আপনি এই সংসার ছেড়ে যাবেন না, দরকার হলে আমিই চলে যাব। কিন্তু তার কথার মধ্যে কোনো জোর ছিল না, ছিল না সত্যিকারের কাতরতা। আমি মেকি হেসে তাকে ভাঙা ভাঙা গলায় বললাম, তুমি ভালো থেকো। আমার এক মামাতো ভাই ছাড়া দুনিয়াতে কেউ ছিল না। বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি। মামা মামি সংসারে বড় হলেও জানতাম না আমার আরও কেউ আছে কিনা, আমার দাদা দাদি বা চাচা চাচি। সিনহার সুমনকে নিয়ে বাড়ি থেকে বের হবার সময় চোখ দিয়ে পানি চলে আসছিল আমার। সাজানের সংসার নিমিষেই শেষ হয়ে গেল। তিল তিল করে গড়ে তোলা প্রত্যেকটি কোণ আজ ঝড় বৃষ্টির এই অন্ধকার রাতে নিজের ইজ্জত রক্ষার জন্য সিনহা প্রাণপণে দৌড়াচ্ছে। তাকে ধরার জন্য পিছনে ছুটছে ৩-৪ জনের অসুর দল। সিনহা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছে। এই বৃষ্টির ভিতরে দৌড়াতে সিনহার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এর থেকেও বেশি কষ্ট ভোগ করতে হবে। শুধু কষ্ট না, মারাও যেতে পারে পিছনে পড়ে থাকান রফসুদের হাতে ধরা পড়লে। কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরোর সাথে উষ্টা খেয়ে ধপাস করে রাস্তায় পড়ে যায়। পিছনে দৌড়ানো লোকগুলি ইতিমধ্যে এসে সিনহাকে চারদিক থেকে ঘিরে ফেলে। বস টাইপের লোকটা বিচ্ছিরি হাসি হেসে সিনহাকে গালি দিয়ে উঠে, এই মাঝি, এবার পালাবি কোথায়? অনেক দৌড় দৌড়াইছিস, হাঁপায়া গেছি, এবার তোরে খাই সেই দৌড়ের কষ্ট উঠামো। প্লিজ আমাকে যেতে দিন, আপনাদের পায়ে পড়ি, আমাকে যেতে দিন। সিনহা কেঁদে কেঁদে মিনতি করে উঠে, কান্দা কোনো লাভ হইব না, হা হা, তোর আজকে কোনো রক্ষা নাই। বস, সময় নষ্ট না কইরা শুরু করেন, আমার যে তোর সইতাছে না এর স্বাদ নিতে। ওকে ওকে, আমি তাইলে শুরু করি। বিচ্ছিরি হাসি দিয়ে বস টাইপের লোকটা রাস্তায় পড়ে থাকা সিনহার দিকে এগিয়ে আসে। সিনহার গায়ে হাত দিবে এমন সময় গাড়ির হর্নের আওয়াজ শুনে সবাই ঘুরে দাঁড়ায়। সবার চোখ যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা কালো রঙের গাড়ির দিকে। এই যে ভাইরা, রাস্তায় গোল হয়ে দাঁড়িয়েন না, সরে দাঁড়ান। গাড়ির ভেতর থেকে পুরুষ কণ্ঠের কারো গলা থেকে কথাটা শুনে লোকগুলো একে অপরের দিকে তাকায়। তারপর বস টাইপের লোকটা ইশারা দিয়ে বাকি লোকগুলোকে কিছু বুঝিয়ে দেয়। লোকগুলো একপাশ হয়ে সিনহাকে ঘুরে দাঁড়ায়, যাতে সিনহাকে না দেখা যায়।
থ্যাংক ইউ। গাড়ির ভেতর থেকে আবার আওয়াজ ভেসে আসে। গাড়ি পাশ কেটে চলে যাবার সময় সিনহা চিৎকার করে ওঠে, আমাকে বাঁচান, আমাকে এখানে রেখে যাবেন না, এদের হাত থেকে আমাকে বাঁচান। বস টাইপের লোকটা সিনহার মুখ চেপে ধরে, চুপশালি। সিনহা চিৎকারে করা বলা কথাগুলো মনে হয় গাড়ির ভিতর পর্যন্ত শোনা গিয়েছে। গাড়িটা দাঁড়িয়ে যায়। গাড়ির দরজা খোলার আওয়াজ হয়। গাড়ির ভেতর থেকে দুজন লোক বের হয়ে আসে। এক্সকিউজ মি ব্রাদার। লোকগুলো পিছনে ঘুরে মাস্ক পরিহিত কালো জ্যাকেট পরিহিত দুজনকে হঠাৎ দেখে লোকগুলো ভয় পেয়ে যায়। একটা লোক বস টাইপের লোকটাকে উদ্দেশ্য করে বলে, বস, এরা কারা? হ্যালো ব্রাদার, আমরা কোনো ভালো মানুষ না, ভিলেন আমরা, ভিলেন। এই কথা বলে মাস্ক পরিহিত মানুষ দুজনে তাদের পকেট থেকে রিভলভার বের করে ট্রিগারে চাপ দেয়। মুহূর্তের মধ্যেই 4টা লোক রাস্তায় লুটিয়ে পড়ে। সিনহা ভয়ে জমে যায়। এখন আবার কাদের হাতে পড়তে চাচ্ছে সে? মুহূর্তেই 4টা লোককে তারা গুলি করে মেরে দিল। সিনহা কাঁপছে। এই অন্ধকারে মাস্ক পরিহিত লোক দুটোকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে, কিন্তু লোকগুলো তার দিকে এগোচ্ছে কেন? আমি এখন কি করব? আবার দৌড় দিব? সিনহার কাছে এসে একজনে সিনহার সামনে বসে। সিনহা কলিজার পানি শুকিয়ে যায়। সে কিছুটা পিছিয়ে যাবার চেষ্টা করে। মাস্ক পরিহিত মানুষটা সিনহার এক্সপ্রেশন দেখে বুঝতে পারে মেয়েটা তাকে ভয় পাচ্ছে। বাড়িতে যেতে পারবেন নাকি সাহায্য করতে হবে? সিনহা ভয় পায়, সাথে দ্বিধায়ও পড়ে যায়। তার এখন কি করা উচিত? সে কি হ্যাঁ বলবে নাকি সাহায্যের কথা বলবে? উহু, ভয় পাওয়ার দরকার নেই, তুমি অতটাও আহামরি সুন্দরী না, ওরা যেমনটা মনে করছে। রাস্তায় পড়ে থাকা মৃত লোকগুলোকে ইশারা করে বলল। সিনহা কিছুটা অবাক হয়। মাস্ক পরিহিত এই অচেনা মানুষটার মুখে এই মুহূর্তে এমন কথা শুনবে সে কল্পনাও করতে পারেনি। এইটা কি ধরনের কথা?